ইরানে সামরিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন, যে কোনো মুহূর্তে হামলা। ট্রাম্পের হুমকি ভয় পায় না ইরান, যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত। আব্বাস আরাগচি। অভিবাসন দমন অভিযান, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটা অঙ্গরাজ্যের মামলা। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে সামরিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে দেশটির উপর বড় ধরনের সামরিক অভিযানের হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানকে চাপে রাখতে ট্রাম্প প্রশাসনের কাছে থাকা বিভিন্ন বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম শক্তিশালী পথ হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার 12 জানুয়ারি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাবাদীদের জানান, কূটনীতি সবসময় ওয়াশিংটনের প্রথম পছন্দ, তবে কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। এই সম্ভাব্য হামলার বিষয়টি বর্তমানে ট্রাম্পের কৌশলগত টেবিলের ওপর অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে। ইরানে গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতাকে দাঙ্গা হিসেবে অভিহিত করেছে, যাতে অনেক নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন। তবে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি এবং এর মধ্যে শত শত সাধারণ নাগরিক রয়েছেন। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা অসম্ভব হয়ে পড়েছে, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের ব্যর্থতা ও নৃশংসতার প্রমাণ হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরছেন। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার রেশ কাটতে না কাটতেই ট্রাম্প আবারও একই ধরনের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, বর্তমান বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানই পুনরায় সামরিক হামলা চালানোর একটি বড় অজুহাত হিসেবে কাজ করছে। যদিও আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে সার্বভৌম কোনো দেশের উপর এমন হামলা নিয়ে বিতর্ক রয়েছে, তবে ট্রাম্প প্রায়ই তার নির্দেশ অমান্য করা দেশগুলোর বিরুদ্ধে সরাসরি বল প্রয়োগের হুমকি দিয়ে থাকেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের একটি অংশ ট্রাম্পকে চরম সামরিক পথ এড়িয়ে নতুন করে কূটনৈতিক সংলাপের উপর গুরুত্বারোপ করার পরামর্শ দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত রোববার জানিয়েছিলেন যে ইরানি নেতারা আলোচনার প্রস্তাব দিয়ে তাকে ফোন করেছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট এ প্রসঙ্গে যোগ করেন যে ইরানি সরকার প্রকাশ্যে সংবাদ মাধ্যমে যা বলছে, ব্যক্তিগত আলোচনায় ওয়াশিংটনের কাছে তারা অনেক বেশি নমনীয় ও ভিন্ন বার্তা দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের মতে যুক্তরাষ্ট্র যে সামরিক শক্তি ব্যবহারে পিছপা হবে না, তা ইরানি শাসক গোষ্ঠী ভালোভাবেই অনুধাবন করতে পারছে। আপাতত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত বিমান হামলার দিকে গড়ায় নাকি আলোচনার টেবিলে সমাধান হয়, সেটিই এখন বিশ্ব রাজনীতির মূল পর্যালোচনার বিষয়। ইরান যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত। আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার বলেছেন যে তেহরান যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত আছে। দেশটির শাসকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন আরাগচি। তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বলে রোববার নতুন করে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পদক্ষেপের মধ্যে সামরিক অভিযানের বিষয়ও আছে। এই প্রেক্ষাপটে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাগচি বলেছেন যে তার দেশ যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। তেহরানে বিদেশি দিক্লোটিকদের সঙ্গে বৈঠকের সময় আরাগচি বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন, তবে সেটি ন্যায্য ও পরস্পরের প্রতি সম্মানের ভিত্তিতে হবে। এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে কূটনৈতিক সম্পর্কে ঘাটতি সত্ত্বেও আরাগচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা আছে। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক উপস্থিতি না থাকলেও প্রয়োজন হলে বার্তা আদান প্রদান হয়। এর আগে বিদেশি দিক্লোটিকদের সঙ্গে বৈঠকের সময় আব্বাস আরাগচি বলেন, দেশজুড়ে চলমান বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক ও রক্তাক্ত সংঘাতের রূপ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে রোববার জানাবাদীদের ট্রাম্প বলেন যে তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানি নেতৃত্ব যোগাযোগ করেছিল, তারা আলোচনা করতে চায়, একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চলাকালীন এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। গতকাল মঙ্গলবার মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা দেন। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন সংবাদ সম্মেলনে বলেন, ডেমোক্র্যাট শাসিত এই রাজ্যে ফেডারেল সরকারের সাম্প্রতিক অভিবাসন আধিকারিকদের তৎপরতা জননিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। অ্যাটর্নি জেনারেল এই তৎপরতাগুলোকে ফেডারেল আক্রমণ হিসেবে অভিহিত করে বলেন, আমাদের জনপদে হাজার হাজার কম প্রশিক্ষিত এবং সশস্ত্র এজেন্ট ঢুকে পড়েছে। মিনেসোটার বৈচিত্র্য ও ভিন্ন মতের কারণে আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। গত বুধবার মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড ৩৭ বছর বয়সী এক মার্কিন নারী নিহত হন। এই হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে। প্রতিবাদে রাজপথে নেমেছেন আরও কিছু অঙ্গরাজ্যের মানুষও। মিনিয়াপোলিসের মেয়র জ্যাক ফ্রে অভিযোগ করেন, রাজনৈতিক হিংসা থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। তিনি বলেন, যদি নথিপত্রহীন অভিবাসীদের খুঁজে বের করাই লক্ষ্য হতো তাহলে মিনেসোটা নয় বরং ফ্লোরিডা বা টেক্সাসের মতো রিপাবলিকান শাসিত রাজ্যগুলো অভিযান চালানো হতো, কারণ সেখানে নথিপত্রহীন মানুষের সংখ্যা অনেক বেশি। মিনেসোটার পাশাপাশি ডেমোক্র্যাট শাসিত ইলিনয় অঙ্গরাজ্য একই ইস্যুতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে। রেনি গুডের উপর গুলি চালানো অভিবাসন অধিকারিকের সাফাই গিয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম দাবি করেন, ওই অধিকারিক আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে নিহত নারীর গাড়িটি অধিকারিকদের থেকে দূরে সরে যাচ্ছিল। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মিনিয়াপোলিসে আরও কয়েকশো ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রেনি গুডের মৃত্যুর প্রতিবাদে শহরটিতে প্রতিদিন শোক সভা ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু। মায়ানমার ২০১৭ সালে এক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। এমন অভিযোগ এনে জাতিসংঘের বিচার আদালতে ২০১৯ সালে মামলা করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া। সোমবার এই মামলার শুনানি শুরু হচ্ছে, যা ৩ সপ্তাহ ধরে চলতে পারে। আইন বিশেষজ্ঞরা এই মামলার গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আইসিজেতে একই রকম মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে আইসিজে মায়ানমারের বিরুদ্ধে হওয়া মামলাটি কিভাবে পরিচালনা করছে তা দেখে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলার পরিণতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মায়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের বাহিংসতা থেকে পালিয়ে লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। রাখাইনে গণধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যার ভয়াবহ বিবরণ তুলে ধরেন তারা। বাংলাদেশের কক্সবাজারে ৮,০০০ একর জমির ওপর শরণার্থী ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে আইসিজেতে এ নিয়ে মামলা করে। সোমবার ৩ সপ্তাহের শুনানি শুরু হচ্ছে। ১৯৪৮ সালের গণহত্যা সংক্রান্ত চুক্তির অধীনে চুক্তি লঙ্ঘনের অভিযোগে যে কোনো দেশ আইসিজেতে অন্য দেশের বিরুদ্ধে মামলা করতে পারে। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করেছিল মায়ানমার, তবে ২০২২ সালে আদালত তা খারিজ করে দেয়। বিচারকেরা জানিয়েছেন, গণহত্যা সংক্রান্ত রায় দেওয়ার ক্ষমতা তাদের আছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক মাস এমনকি বছরও লাগতে পারে। সিদ্ধান্ত কার্যকরের ক্ষমতা আইসিজের নেই, তবে রায় গাম্বিয়ার পক্ষে গেলে মায়ানমারের ওপর আরও রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে।